দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ভারত কিন্তু আবারও টসে হেরে গেল। আর এই নিয়ে টানা 20টা ওয়ানডে ম্যাচে ভারত টসে হারলো। শুরুটা হয়েছিল 2023 সালের বিশ্বকাপের ফাইনাল থেকে। আর এই যে ঘটনাটা হচ্ছে, যে টানা 20 বার টসে হারা, এই ঘটনাটা 1,48,576 বারের মধ্যে একবার ঘটে। আর সেটা ভারতের সঙ্গেই ঘটে চলেছে। টানা 20টা টসে হারা, এটা একটা বিরল। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও কিন্তু দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং নিয়েছে, কারণ এই শীতকালে শিশিরের একটা এফেক্ট পড়ে, আর যার জন্য তারা কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করার সেই সুবিধাটুকু নিয়েছে। কিন্তু দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচে ভারত কিন্তু রায়পুরে দুর্দান্ত শুরুটা করেছিল। হ্যাঁ, প্রথম দিকে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দ্রুত আউট হয়ে যাওয়ার পরে ঋতুরাজ গাইকোয়াড় এবং বিরাট কোহলি যে ইনিংসটা যেভাবে সাজালেন, 156 বলে 195 রানের দুর্ধর্ষ একটা জুটি করলেন, দুজনে সেঞ্চুরি করলেন এবং শেষের দিকে এসে ফিনিশারের ভূমিকায় কাজ করলেন কেএল রাহুল অধিনায়ক। কেএল রাহুল এই ভারতীয় দলটায় আমি বলবো একটা আনসাং হিরোর মতো, এবং 5 নম্বরে তার যে বিশাল রেকর্ড, সে কিন্তু অবিশ্বাস্য। তবু আজকে এই ম্যাচটা যদি দেখেন কিংবা প্রথম ওয়ানডে ম্যাচটাও দেখেন, তবে দক্ষিণ আফ্রিকার এই দলটা যেভাবে ফাইট ব্যাক করছে, যেভাবে পিছিয়ে পড়েও ফাইট ব্যাক করে সামনে এগিয়ে আসছে, এবং প্রথম ওয়ানডের কথা যদি ধরেন, সেখানে লাস্ট বল অবধি তারা যে ফাইটটা করেছে, কিংবা আজকে যে ফাইট করে সিরিজের সমতায় ফিরল, এটা দেখে কিন্তু একটা কথা প্রমাণিত হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা আর আগের সেই দক্ষিণ আফ্রিকা নেই। এই দক্ষিণ আফ্রিকা কিন্তু একটা নতুন অ্যাপ্রোচে খেলতে শুরু করেছে। তো এবারে ম্যাচটার প্রসঙ্গে একটু আলোচনা করা যাক। রায়পুরের এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের কোন দিকগুলো পজিটিভ আছে, কোন দিকগুলো নেগেটিভ, কিংবা এখনও দুর্বলতা দেখা যাচ্ছে বা ফাঁক সৃষ্টি হচ্ছে, সেগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করব। তো প্রথমে আসি ব্যাটিংয়ের ক্ষেত্রে। আর ব্যাটিংয়ে একটাই নাম আসবে, আর সেটা হচ্ছে এই ফরম্যাটের অর্থাৎ 50 ওভারের ক্রিকেটে বা ওডিআই ক্রিকেটের একমাত্র রাজা, কিংবা এই ফরম্যাটের কিং বলা যেতে পারে। তার সাম্রাজ্যে তিনি কিন্তু ব্যাক করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর 2টো ম্যাচে ডাক করেছিলেন, তারপর থার্ড ওডিআইতে 74 রানের একটা দুর্ধর্ষ ইনিংস তিনি খেলেছিলেন, এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 35 দিন পরে রাঁচিতে নেমে কিন্তু সেখানে সেঞ্চুরি করলেন। 120 বলে 135 রানের একটা দুর্ধর্ষ ইনিংস, এবং রাঁচির পরে রায়পুরে এসেও সেখানেও কিন্তু একটা অনবদ্য সেঞ্চুরি তিনি করে গেলেন। এবং এই ফরম্যাটের আপনি অবাক হবেন, লাস্ট 15 বছর ধরে তিনি কিন্তু সম্ভবত 186টা ম্যাচ খেলে তার এভারেজ 50-এর উপরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লাস্ট 15 বছর ধরে তিনি এই এভারেজটাকে 50-এর উপরে কিন্তু রেখে খেলে চলেছেন। সুতরাং যারা কিছুদিন আগে বলছিলেন যে বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় গিয়ে যেখানে একটু পাটা পিচ পেয়েছে সেখানে রান করেছে, রাঁচিতে পাটা পিচ পেয়েছে রান করেছে, কিংবা রায়পুরে এসেও পাটা পিচে রান করেছে, আমি তাদের সত্যি চিন্তাভাবনাটাকে দেখে, তাদের চিন্তাভাবনার যে লেভেলটা, সেটা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে এরা ক্রিকেট ফ্যান, এদের এই লেভেলটাকে করুণা করা উচিত। তো যাই হোক, আজকে আমি বিরাট কোহলিকে নিয়ে বেশি কথা খরচ করতে চাই না, কারণ আমার বিশ্লেষণে কম পড়বে। যারা ক্রিকেট দেখেন, লাস্ট 10-15 বছর ধরে তিনি কি করে আসছেন সেটা সকলে জানেন, এবং এখনও এই দলটার মূল মেরুদণ্ড হচ্ছে বিরাট কোহলি। এবং 2027-এ তাকে ছাড়া ভাবা, সেটা গৌতম গম্ভীরের ভীষণ বড় পাপ হয়ে যাবে, এবং সেটা বোর্ড অলরেডি বুঝতে শুরু করেছে। তো যাই হোক, আজকে আমি যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে ভীষণ উদ্গ্রীব, সে হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়। এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2022 সালের অক্টোবর মাসে তার কিন্তু ডেবিউ হয়েছিল, কিন্তু ডেবিউ ম্যাচে 42 বলে মাত্র 19 রান করে শামশির বলে আউট হয়েছিলেন। তারপর তিনি আরও 7টা ম্যাচ খেলেছেন, কিন্তু 7টা ম্যাচে মাত্র 123 রান করেছিলেন। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে যান এবং সেখানে 88টা ইনিংস খেলেছেন, সেখানে প্রায় 4400-এর উপরে রান, আপনার 57 এভারেজ, এবং সেখানে 17টা সেঞ্চুরি এবং 18টা হাফ সেঞ্চুরি আছে। এর পাশাপাশি তিনি আইপিএলেও খেলেছেন 71টা ম্যাচ, প্রায় 2500-এর রান, 40-এর এভারেজ, 2টো সেঞ্চুরি এবং 20টা হাফ সেঞ্চুরিও কিন্তু তিনি সেখানে করেছেন। ফলে ঘরোয়া ক্রিকেটে রোগড়ে তিনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। এবং একটা জিনিস দেখবেন যে আমাদের ভারতের যে ডোমেস্টিক ক্রিকেটটা হয়, সেখানে কিন্তু আপনি যদি দেখেন যে হ্যাঁ, এই মুহূর্তে হয়তো ঘরোয়া ক্রিকেটের কিছু মান অবনতি ঘটেছে ঠিকই, কিন্তু একটা জিনিস কিন্তু হয়,
আমাদের ভারতের যে যে মানে প্রত্যেকটা রাজ্য, সেই প্রত্যেকটা রাজ্যে গিয়ে কিন্তু সেই সমস্ত প্লেয়ারকে খেলতে হয়। এবং খেয়াল করলে দেখবেন ভারতের যে এই বিশাল বড় ভূখণ্ড, সেই ভূখণ্ডের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা পিচ কিন্তু আলাদা। আপনি মুম্বাইয়ে বাউন্স পাবেন, চেন্নাই স্পিন পাবেন, ইডেনে এখন প্রেশার ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, কিন্তু পেস এবং স্পিন দুটোই পাবেন। আবার গুয়াহাটিতে গেলে সেখানে আরেক রকম উইকেট, ত্রিপুরায় গেলে আরেক রকম উইকেট, আপনার মেঘালয়ে গেলে আরেক রকম উইকেট, মধ্যপ্রদেশে আরেক রকম উইকেট হয়, অন্ধ্রপ্রদেশে আরেক রকম উইকেট হয়, কেরালাতে আরেক রকম উইকেট হয়। ফলে বিভিন্ন জায়গায় এই যে ঘুরে ঘুরে খেলার ফলে ভারতের এই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু একটা দুর্দান্ত এবিলিটি তৈরি হয়। আর সেই এবিলিটির ফলটা কিন্তু সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 বছর পরে ফিরে এসে প্রথম ওয়ানডে ম্যাচে ব্রেভিসের ওই দুর্দান্ত পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচটা তাকে ফেরত পাঠালো। আজকে তিনি তার অনভ্যস্ত একটা পজিশন, তিনি কিন্তু তার আজীবন যে ক্রিকেটটা খেলছেন সেখানে কিন্তু তিনি প্রথম 3-এর নিচে কখনো ব্যাট করেননি, কিন্তু এই সিরিজটাতে তিনি কিন্তু 4 নম্বরে ব্যাট করছেন এবং আজকে তিনি শ্রেয়স আয়ারের কোনো অভাব বুঝতে দেননি। কি টাইমিং, নিখুঁত এবং ক্লিয়ার যে শটগুলো মেরেছেন সেটাও সেখানে দেখা গেছে। এবং অফ সাইড বলুন, অন সাইড বলুন, কিংবা আপনার ডাউন দ্য গ্রাউন্ড, প্রত্যেকটা জায়গায় তিনি যে ক্লিন হিটগুলো করেছেন তা এক কথায় সত্যি অনবদ্য। এবং সেখানে দাঁড়িয়ে ঋতুরাজ গাইকোয়াড় 83 বলে 105 রানের যে অনবদ্য একটা ইনিংস খেলে গেলেন, তার জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়। তবে এই ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু ভবিষ্যতের জন্য, কিংবা বলা যেতে পারে ভারতের এই ওডিআই ফরম্যাটের একটা জেম বা একটা রত্ন হতে যাচ্ছে। এবারে আসি কেএল রাহুলের কথা, এই দলের অধিনায়ক। এবং কেএল রাহুলকে এই দলটার 5th পজিশনের যে কত বড় একটা ব্যাটসম্যান, সেটা একটা ছোট্ট পরিসংখ্যান দিলে আপনি বুঝতে পারবেন। কেএল রাহুল 6 নম্বর পজিশনে ব্যাট করেছে 10টা ইনিংসে, 243 রান করেছে, তার এভারেজ হচ্ছে 41 রান। কিন্তু 5 নম্বরে 2023 থেকে তিনি 5 নম্বরে ব্যাট করতে শুরু করেছেন এবং সেখানে এখনও পর্যন্ত তিনি 5 নম্বর পজিশনে মোট 32টা ম্যাচ খেলেছেন আজকেরটা ধরলে। সেখানে রান করেছে কত জানেন? 1365, এভারেজ 57। একটা প্লেয়ার 5 নম্বর পজিশনে কতটা সুইটেবল, কতটা ফিট হলে সে এইরকম ধরনের ব্যাটিংটা করতে পারে। এবং আরও একটা জিনিস দেখুন, যে এই গৌতম গম্ভীরের কোচ হয়ে আসার পরে আমরা দেখেছি T20-তে সঞ্জু স্যামসনকে নিয়ে ছেলে খেলা হয়েছে, ওপেন থেকে 5 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ওই প্লেয়ারটার কিন্তু মানসিক স্থিতি নাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফর্মেরও 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। তার টেস্টের গিনিপিক হলো ওয়াশিংটন সুন্দর, এবং ওয়াশিংটন সুন্দরকে দেখে আমার মাঝে মাঝে গ্রেগ চ্যাপেল যেমন আর ইরফান পাঠানের কথা মনে পড়ে। এখন যদি ওয়ানডে ক্রিকেটেও কেএল রাহুলকে নিয়ে সেই গিনিপিক এক্সপেরিমেন্টটা চলতে থাকে, তাহলে কিন্তু ভারতীয় দলের ওই 5 নম্বরের জায়গাটা কিন্তু নড়বড় হয়ে যাবে। তো আমি চাই যে নামটা রাহুল বলেই তাকে কিপার, ওপেন, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর এই সমস্ত জায়গায় এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তাকে 5 নম্বরে খেলানো হোক এবং সে সেখানে সুইটেবল এবং সে সেখানে স্থিতি করে গেছে, তার মাইন্ডসেটও তৈরি হয়ে গেছে এবং সে কিন্তু সেটা প্রমাণ করেছে। আজকে 43 বলে 66 রানের ইনিংস খেলে। আগের দিন মানে প্রথম ওয়ানডেতে যেটা রাঁচিতে খেলা হয়েছে, সেখানে কিন্তু সে 53 বলে 60 রান করেছে, এই 53 বলকে 58 বলে 60 রান করেছে। তো এটা গেল ভারতের প্রথম, যদি ব্যাটিংয়ের কথা বলেন এই 3টে, তাছাড়া আর ভারতের প্রথম ওয়ানডেতেও তেমন কিছু ছিল না, এখানেও আর কিছু নেই। যশস্বী জয়সওয়ালের কথা যদি বলেন, যশস্বী জয়সওয়ালের খেলাটা দেখে আমার বারবার কেন জানি না মনে হচ্ছে 2টো ওয়ানডে ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, কিন্তু দুহাত ভরে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। এবং এই 2টো ওয়ানডে ম্যাচটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে যশস্বী জয়সওয়াল খুচরো রান নেওয়া মানে সিঙ্গলস ডাবলসে তিনি বিশ্বাস করেন না, তিনি 4 ছক্কাতেই ডিল করতে চান। এবং সেটা করতে গিয়ে তিনি বেশ কিছু ডট বল খেলে ফেলছেন এবং নিজের উপর প্রেশার বাড়াচ্ছেন। তারপর সেই প্রেশার কাটাতে গিয়ে যখন একটা বিগ শট নিতে যাচ্ছেন, তখনই তিনি আউট হয়ে যাচ্ছেন। কিন্তু এই ওডিআই ফরম্যাটে যদি আমি সিঙ্গেল ডাবলসটা নিতে থাকি, তাহলে যেমন স্কোরবোর্ডটা সচল থাকবে, ঠিক তেমনভাবে নিজের উপর থেকে প্রেশারটাও কিন্তু চলে যাবে, যেটা তার আর তিনি যাদের সঙ্গে ব্যাট করছেন উত্তরসূরি, তার পূর্বসূরি রোহিত শর্মা বলুন, বিরাট কোহলি বলুন, কিংবা ঋতুরাজ গাইকোয়াড়, কেএল রাহুল, এদেরকে দেখে কিন্তু তিনি শিখতে পারেন। তবে এখনও যশস্বী জয়সওয়ালের বয়স কম, ধীরে ধীরে সেটাও শিখে যাবেন বলেই আমার বিশ্বাস। এছাড়া আর ভারতীয় ব্যাটিংয়ের তেমন কিছু সত্যিই নেই। এবং এইখানটায় আমি দক্ষিণ আফ্রিকার একটা জিনিস বলবো, যে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচটা যদি দেখেন, তবে তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা 171 রান যোগ করেছিল। মার্কো জনসন, করবিন বোস থেকে শুরু করে মানে প্রত্যেকে যেভাবে 171 রানের একটা ইনিংস খেলে লাস্ট ওভার পর্যন্ত তারা যে ফাইট দিয়েছিল, কিন্তু তারা সেই ম্যাচটা জিততে পারেনি। আজকে কিন্তু সেটা করে দেখিয়েছে। আজকে সেই দায়িত্বটা নিয়েছিল টপ অর্ডার এবং পরে মিডল অর্ডার। টপ অর্ডারে মার্করাম,
এবং মিডল অর্ডারে ব্রিটসগি এবং ব্রেভিস, এবং পরে করবিন বোস এসে কিন্তু একটা ছোট্ট দারুণ দুর্দান্ত নক খেলে গেলেন। প্রথম ওয়ানডেতেও কিন্তু তিনি একটা দারুণ নক খেলেছিলেন, এখানেও কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে এই সিরিজটাতে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফিরিয়ে আনলেন। এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটিংটা যদি আপনি খেয়াল করে দেখেন, তবে টপ থেকে লোয়ার অর্ডারের ডেপথ, ব্যাটিং গভীরতা কিন্তু প্রচণ্ড। মাঝখানে ব্রিটসগি এবং ব্রেভিস দাঁড়িয়ে যাচ্ছে, এদিকে মার্কো জনসনের ব্যাটিং হাত খুব দুর্দান্ত হয়েছে। অন্যদিকে আপনি এই করবিন বোসের কথা বলেন, একটা দারুণ একটা ইনিংস তিনি কিন্তু ফারাক গড়ে দিয়ে যাচ্ছেন অন্যান্য দলের সঙ্গে। ফলে এই দক্ষিণ আফ্রিকাটা দল কিন্তু আগের যে দক্ষিণ আফ্রিকার যে সমস্ত আমরা দল দেখেছি তাদের সঙ্গে কিন্তু একটা ডিফারেন্স তৈরি করে দিয়ে যাচ্ছে। অন্যদিকে মার্করম তো আছেই, কুইন্টন ডিকক পাকিস্তানে যেভাবে ফর্মে ছিলেন সেভাবে ভারতীয় এখনও পর্যন্ত ফর্মে ফেরেননি, এবং সেই সঙ্গে বাবুমা তার যে 50-70 রানের যে ইনিংসটা তিনি খেলে যান দরকারি, সেটাও কিন্তু আজকের ম্যাচে তিনি খেলে দিয়ে গেলেন। এই ভারতীয় দলটার সব থেকে ইনএক্সপিরিয়েন্স বা অনভিজ্ঞতা যদি বলতে হয় সেটা কিন্তু ভারতের বোলিং বিভাগ। প্রথম ওয়ানডেতেও আমরা দেখেছি, দ্বিতীয় ওয়ানডেতে। প্রথম ওয়ানডেতে হর্ষিত রানা, রুশো এবং ডিকককে 0 রানে আউট করার পর প্রচণ্ড লাফালাফি শুরু হচ্ছিল, সেটা যে আজকে নিরর্থক সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, হর্ষিত রানার বলে গতি আছে, তিনি ঠিক জায়গায় বলটা রাখতে পারেন, বলটা দুদিকে মুভ করাতে পারেন, কিন্তু এখনও অনেক দেরি আছে হর্ষিত রানার সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার। এবং আজকের ম্যাচে যদি সব থেকে বলেন যে কুলদীপ যাদব যখন 2-3টে উইকেট একসঙ্গে না নিতে পারছেন, তখন কিন্তু এই দলটার ইনএক্সপিরিয়েন্স বা অনভিজ্ঞতা সেটা কিন্তু আরও বেশি প্রকট হয়ে উঠছে। আজকে প্রসিদ্ধ কৃষ্ণের কথা দেখুন, 8 ওভার 2 বল করেছে এবং সেখানে প্রায় 80-র উপরে রান খেয়ে গেছে। হর্ষিত রানা 10 ওভারে 70-এর বেশি রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ 2টো উইকেট নিলেও প্রচণ্ড মার খেয়েছে। অর্শদীপ সিং এই ফাস্ট বোলারদের মধ্যে যথেষ্ট ভালো বল করেছে, 10 ওভারে 54 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। কিন্তু ভারতের এই বোলিং বিভাগটাতে বুমরা বিশ্রামে, সিরাজ বিশ্রামে, এদিকে স্বামীকে দলে নিচ্ছে না চ্যাংড়ামো মেরে, ফলে এই ভারতীয় দলের নেতৃত্ব দানকারী একজন বোলারের কিন্তু ভীষণ অভাব। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা KL রাহুল আছেন, কিন্তু বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার মতো একজন বোলার যে দরকারের সময় তার অভিজ্ঞতা দিয়ে এই তরুণ বোলারদেরকে একসঙ্গে নিয়ে যাবেন, কিংবা দরকারের সময় যখন উইকেটের দরকার সেই সময় কিন্তু তিনি তার নিজের এক্সপিরিয়েন্সটা ব্যবহার করবেন, সেইটা কিন্তু এই ভারতীয় দলের বোলিং লাইন আপে মিসিং। যে কারণে কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচেও জেতার কাছাকাছি জায়গায় পৌঁছে গেছিলো, আর এই দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু 358 রান চেস করে দিল। এবং যদি খুব ভুল না হয় তবে 2025 সালের সব থেকে বড় রান চেস করে কিন্তু দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিতে নিল। ফলে ভারতীয় দলের এই বোলিং লাইন আপটাকে যদি ঠিক করে নেওয়া হয়, যে বুমরা এবং সিরাজ যেহেতু বিশ্রামে আছে, তাহলে যদি স্বামীকে এই দলটা ইনক্লুড করা যায় তবে কিন্তু এই দলটা আরও কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করবে বোলিং বিভাগে এবং দলটা কিন্তু আরও ভালো পারফর্ম করতে পারে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।